আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কনিক ঢাকা বোর্ড 2025 সালে রিসেন্টলি যে পরীক্ষাটা হয়ে গেল, এই পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। তো দেখেন এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে। প্রথমত দেখেন এখানে একটি কনিক দেওয়া আছে, তারা বলে দিয়েছে এটা একটা অধিবৃত্তের সমীকরণ। ওকে, তারপরে ক নাম্বার যে প্রশ্নটা আছে, তো এখানে একটা উপবৃত্ত দেওয়া আছে, বলছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। কোনো একটা উপবৃত্তের সমীকরণকে তার আদর্শ আকারে নিয়ে যাওয়ার পরে তো আমরা এবি পেয়ে যাব, আর এবি জানা থাকলে আমরা উৎকেন্দ্রিকতা বের করতে পারবো। তো দেখো প্রথমে আমরা লিখবো, দেওয়া আছে, প্রথমে লিখি আমরা দেওয়া আছে, কি দেওয়া আছে দেখেন, দেওয়া আছে এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে। তো এটা হলো উপবৃত্ত, উপবৃত্তের আদর্শ আকার যেটা, এটা হলো এরকম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা হলো তার আদর্শ আকার। তো এখানে স্কোয়ারের নিচে যেটা থাকবে এটা হলো এ, এখানে স্কোয়ারের নিচে যেটা থাকবে এটা হলো বি। তো আমরা এটাকে এই আকৃতিতে লিখবো বা এই ফরম্যাটে লিখবো, তাহলে লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার বাই, এটাকে লিখতে পারি আমরা 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে হলো 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই, এখানে আমরা √5 দিয়ে উপরে একটা স্কোয়ার দেব, বিকজ আমাকে স্কোয়ার দিতেই হবে, ইজ ইকুয়াল টু হলো 1। তাহলে দেখো আমরা বলতে পারি যে এখানে, বা তুমি তার আদর্শ আকারটা লিখার পরে তার সাথে তুলনা করেও বলতে পারো, তোমার সরাসরি বলতে পারো এখানে এ ইজ ইকুয়াল টু হলো 3 আর বি ইজ ইকুয়াল টু হলো √5। তাহলে একটু বলেন তো এখানে এ বড় নাকি বি বড়? আমি বলেছিলাম যদি √5 দেওয়া থাকে, আপনি যদি এ এবং বি কোনটা বড় আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে দুইটাকে স্কোয়ার করবেন। দেখেন এটাকে স্কোয়ার করবো আমরা, দেখেন এটা কি আমরা স্কোয়ার করি, দেখো এই যে 3 কে স্কোয়ার করলে কত হয় বলেন তো? 9 হয়। আর √5 কে স্কোয়ার করলে কত হয়? 5ই হয়। তাহলে এবার বলেন বড় কে? অবশ্যই 9 বড়, তার মানে 3 বড় হবে, √5 কি হবে? ছোট হবে। আচ্ছা তাহলে আমরা একটু লিখে দিচ্ছি, তাহলে এখানে হলো এ বড়, দেখো এখানে এ বড় আর বি হলো ছোট। আর এ বড় এবং বি ছোট হলে উৎকেন্দ্রিকতা কি হয়? অতএব উৎকেন্দ্রিকতা ই ইজ ইকুয়াল টু √1, যেটা বড় সেটা আগে হবে, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা আগে হবে সেটা নিচে হবে। এই যে এবার দেখে দেখে মানগুলো বসাও। এ স্কোয়ার মানে কত বলো? এ স্কোয়ার মানে, দেখো এ স্কোয়ার মানে একবারে বললে এখানে কি বলতে পারি? 9, বা এ 3 দেওয়া আছে, তুমি বলতে পারো 3 স্কোয়ার মাইনাস √5 দিয়ে হোল স্কোয়ার বলতে পারো, নিচে হলো এ স্কোয়ার মানে 3 স্কোয়ার। তো দেখেন এখান থেকে কি বলা যায়, এখান থেকে আমরা বলতে পারি উপরে দেখো 3 স্কোয়ার মানে 9, আর এখানে রুট স্কোয়ারে ক্যান্সেল আউট হলে হবে 5, তো 9 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 4 হবে। আর নিচে 3 স্কোয়ার মানে হলো 9। এবার আমরা যদি রুট ওভার করি, দেখো 4 কে রুট করলে কত আসে? রুট ওভার করলে 2 আসে। আর 9 রুট ওভার, দেখো 9 কে যেহেতু রুট ওভার আছে বর্গমূল করলে কি হবে? 3 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি 2/3, উৎকেন্দ্রিকতা হলো 2/3। আচ্ছা দেখেন আমরা ক নাম্বার অঙ্কটা করছি, পরের ক নাম্বার অঙ্কটা। ওকে, এখানে কি বের করতে বলছে দেখেন তো, বলছে উদ্দীপকের অধিবৃত্তটি, এই যে উদ্দীপকে একটা অধিবৃত্ত দেওয়া আছে, অধিবৃত্তটি প্রমিত আকারে প্রকাশ করে। প্রথমে কি করতে হবে? প্রমিত আকার বা আদর্শ আকারে প্রকাশ করতে হবে। আদর্শ আকারে প্রকাশ করে উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। প্রথম কথা হলো আদর্শ আকারে প্রকাশ করতে হবে, তারপরে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে দেখেন আমরা প্রথমে লিখি, দেওয়া আছে, প্রথমে আমরা লিখে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখেন তো, 9x স্কয়ার, তারপরে -16y স্কয়ার, তারপরে আছে -36x, তারপরে -32y, -124 ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে।
তো এটাকে প্রমিত আকারে লিখতে হলে প্রথম কাজ কি? প্রথম কাজ হলো এক্স যে যে টার্মের মধ্যে থাকবে এগুলাকে পাশাপাশি লিখবো, ওয়াই যে যে পদের মধ্যে থাকবে এগুলাকে আমরা পাশাপাশি লিখবো। তাহলে দেখো এখানে আমরা প্রথমে লিখবো যে 9x² আর এক্স কোথায় আছে দেখো এই যে এখানে আছে, তাহলে -36x। আর কোথাও কি এক্স আছে? নাই, তাহলে ওয়াই লিখতে হবে। দেখো -16y² -32y, আর এই যে মাইনাস আছে এটাকে আমরা পক্ষান্তর করব, তাহলে 124 মাইনাস আছে প্লাস হয়ে যাবে। এখন x² এর শোক যেটা এটা কমন নিতে হবে, x যেখানে আছে এখান থেকে, y² এর শোক যেটা আছে এটা কমন নিতে হবে যে যে টার্মের মধ্যে y আছে এখান থেকে। তাহলে দেখো এখানে x আছে এখানে x আছে, তাহলে দেখো এখানে x² এর শোক হলো 9, 9 কমন নিতে হবে, তাহলে x² - 9 কমন নিলে 4 9 34, তাহলে 4x হবে এখানে। এখানে -16 কমন নিব, -16 কমন নিলে এটা হবে y², মাইনাস যেহেতু কমন নিছে তাহলে +2y হয়ে যাবে এটা। আর এখানে আছে 124। এখন দেখো এখানে x দুইটা টার্মের মধ্যে আছে, y দুইটা টার্মের মধ্যে আছে, তো দুইটা পদ থেকে একটা পদে নিয়ে আসতে হলে কি করতে হয় দেখেন তো, দেখেন a² + 2ab + b²। বলেন a কয় জায়গায় আছে? এখানে আছে এখানে আছে, b এখানেও আছে এখানেও আছে। এখন এটাকে যদি আমি দ্বিপদীর মাধ্যমে প্রকাশ করি, দেখো a + b², দেখো তো একটা টার্মের মধ্যে চলে আসছে না? তো এখানে যেহেতু x দুই জায়গায় আছে এটাকে আমরা দ্বিপদীর মাধ্যমে প্রকাশ করব, তাহলে একটা টার্মের মধ্যে চলে আসবে। তাহলে দেখো আমি যে কাজটা করতে পারি, এই 9 কে 9 এর মতন করে রাখলাম, আর দেখো a² - 2a, এ মানে কত? x। বি দেখো এটা পাইতে হলে আর কত গুণ দিতে হবে? 2 গুণ দিতে হবে না? তাহলে দেখো a² - 2ab। খুব বেশি ইচ্ছে করে না একটা 2² লিখতে? বলেন বলেন আপনাদের কি ইচ্ছা করে না 2² লিখতে? যদি ইচ্ছা না করে তাহলে আপনার বেসিকে প্রবলেম আছে। আচ্ছা দেখেন এরপরে এখানে বেশি কি লিখছি না লিখছি এটা পরে হিসাব করবো, আগে এরপরে আসেন 16। এখানেও দেখেন y² আছে, y² +2a, এ মানে কত? y। b মানে দেখো এটা পাইতে হলে 1 গুণ দিতে হবে, 1 লিখো +1², দেখো ইজিক্যাল টু আমরা এখানে লিখে দিলাম 124। এবার আপনি হিসাব মিলান, আপনি বেশি কি লিখছেন হিসাব মিলান। দেখেন এখানে দেখো x² জায়গায় আছে, 2 দুগুণা 4 4x মাইনাস, ঠিক আছে, কিন্তু এটা আমরা এক্সটা লিখছি, এটা এক্সটা লিখছি মানে 2² মানে কত বলো তো দেখি? 4 না? আর তার সাথে দেখো তার সাথে একটা 9 গুণ আকারে আছে, তাহলে 4 নং কত হয়? 4 নং হয় 34। আর এখানে দেখো এই যেটা এক্সটা লিখছো তুমি, তাহলে -16 তুমি এক্সটা লিখছো, তাহলে 34 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 20 হয় না? 20। তাহলে এই সাইডে আপনি টোটালি 20 বেশি লিখছেন, তার মানে আপনাকে অবশ্যই এখানে 20 লিখতে হবে, যোগ করতে হবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখানে কি করা যায়, দেখো এখানে কি করা যায়, 9 কে 9 এর মতো করে রাখলাম, আর এইটাকে দেখো আমরা দ্বিপদীর মাধ্যমে লিখতে পারি, x - 2 দিয়ে হোল স্কয়ার লিখতে পারি। -16 এটাকে কি লিখতে পারি? y + 1 দিয়ে হোল স্কয়ার লিখতে পারি, আর এই দুইটাকে যোগ করলে কত হয় দেখো তো? 144 হয়ে যায়। এবার বলেন অধিবৃত্তের যে আদর্শ আকারটা ছিল, আদর্শ আকারে এখানে কে থাকে? দেখেন আদর্শ আকারটা এরকম ছিল, x² / a² y² / b² = 1। এটাই ছিল অধিবৃত্তের আদর্শ আকার। এখন দেখো অধিবৃত্তের আদর্শ আকারে এখানে কে থাকে? 1 থাকে না? তার মানে এখানেও কি বানাতে হবে? 1 বানাতে হবে। তো এখানে 1 বানাইতে হলে কি করতে হবে বলতো? অবশ্যই 144 দিয়ে ভাগ করতে হবে। তো তুমি কি শুধু এই পক্ষটাকে 144 দিয়ে ভাগ করতে পারবা? এই স্বাধীনতা কি আপনার আছে? অবশ্যই না। এখানে যদি 144 দিয়ে ভাগ করতে হয়, এই পার্টটুকুকেও 144 দিয়ে ভাগ করতে হবে। মনে রাখবেন গণিত কখনো অন্যায়কে পছন্দ করে না, প্রশ্রয় দেয় না। তো আপনি যোগ করেন, বিয়োগ করেন, গুণ করেন, ভাগ করেন, যা ইচ্ছা তা করেন, উভয় পক্ষকে করবেন, পক্ষপাতিত্ব করা যাবে না। দেখেন আবার 0 দিয়ে ভাগ করতে যাইয়েন না। তো দেখেন আমরা 144 দিয়ে ভাগ করব। তো ভাগ করলে দেখেন সবাইকে ভাগ করব 9 × x - 2 হোল স্কয়ার 144 মাইনাস 16 আছে y + 1 হোল স্কয়ার
144। এখানে দেখেন 144 বাই 144। তো দেখো এখানে x মাইনাস 2 হোল স্কোয়ার, 9 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 16 হবে। ভাগ করে দেখেন, মাইনাস y প্লাস 1 হোল স্কোয়ার, 16 দিয়ে এটা ভাগ করলে হবে 25, সরি 9 হবে, 9। আর এখানে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো দেখেন এটাকে আরেকটু সাইজ করতে পারলে আপনি এ বি পেয়ে যাবেন, এ বি পেয়ে যাবেন। এটাকে 4 স্কোয়ার লেখা যায় না? যায়। মাইনাস y প্লাস 1 হোল স্কোয়ার, এটাকে লেখা যায় 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এবার একটু বলেন, দেখেন এখানে এটার সাথে একটু তুলনা করেন, দেখেন তুলনা করেন এটার সাথে। বলেন এর জায়গায় কি আছে? দেখেন এর জায়গায় কি আছে? স্কোয়ারের নিচে যেটা থাকবে এটাই এ, তাহলে স্কোয়ারের নিচে কি আছে? এখানে 4 আছে। তো লিখতে পারি আমরা, দেখো এখানে a ইজ ইকুয়াল টু 4, b ইজ ইকুয়াল টু আছে 3, x এর জায়গায় কি আছে? দেখেন বড় হাতের x, x এর জায়গায় কি আছে? দেখেন এই যে x, x এর জায়গায় কি আছে? x মাইনাস 2, তাহলে x ইজ ইকুয়াল টু x মাইনাস 2। দেখেন y এর জায়গায় কি আছে? y এর জায়গায় আছে y প্লাস 1, তাহলে y প্লাস 1। ওকে, এবার আপনাকে কি বের করতে বলছে? দেখেন আপনাকে বের করতে বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। দেখেন উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক কি বলতো? উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো প্লাস মাইনাস এ আর 0, এটা হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখন কথা হলো, আপনি এ জানেন, বি জানেন, কিন্তু ই তো জানেন না। তাহলে আগে আপনার কাজ কি? ই কে বের করে নিয়ে আসা। তাহলে দেখেন আমরা প্রথমে ই বের করে নিয়ে আসি, এখানে ই বের করি। তো দেখেন ই বের করি, ই মানে কি? উৎকেন্দ্রিকতা। তাহলে দেখেন অতএব উৎকেন্দ্রতা, উৎকেন্দ্রতা বা উৎকেন্দ্রিকতা একই কথা। ওকে, তো উৎকেন্দ্রতা কি হবে দেখেন। আচ্ছা এখানে কে বড় বলুন তো? না, যেটা আগে আছে এটা হলো বড়, ঠিক আছে? তো এখানে যে আগে আছে এটা আগে হবে। আগে কে আছে? আগে ইয়ে আছে, তাহলে এখানে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। ওকে, এবার দেখে দেখে মানটা শুধু বসাবো আমরা। দেখো এর জায়গায় কত আছে? এর জায়গায় 4 আছে, তাহলে a স্কয়ার মানে 16, একবারে লিখে দিচ্ছি। b স্কয়ার মানে 3 স্কয়ার মানে হলো 9, আবার হলো 16। তাহলে দেখেন উপরে কি আসে? উপরে 25 আসে না, আর নিচে আসে 16। তাহলে দেখেন এখানে আসলে কি হয়? 5 হয়ে যায় উপরে, আর নিচে 16 মানে 4 হয়ে গেল। তাহলে দেখেন আমরা ইর মানটা পেয়ে গেলাম। তো ইর মান পেয়ে গেছেন মানে কি? ইর মান পেয়ে গেছেন মানে আপনি এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবেন। তাহলে দেখেন অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক, দেখেন উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র কি? x, y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই আর 0, এটা হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে দেখেন, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? অতএব x ইজ ইকুয়াল টু বলতে পারি আমরা প্লাস মাইনাস এ ই বলতে পারি, x ইজ ইকুয়াল টু এটা বলতে পারি। এবার বলেন x এর জায়গায় কি ছিল বলেন তো? x এর জায়গায় ছিল x মাইনাস 2, তাহলে x এর জায়গায় কি লিখবো আমরা? x মাইনাস 2। ওকে, প্লাস মাইনাস এর মান কত ছিল? এর মান 4 ছিল। আর এর মান কত বের করছি? দেখো তো, এর মান 5/4, এই যে 5/4, এই 4 4 ক্যান্সেল আউট হয় না? 4 4 ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4 4 ক্যান্সেল আউট হলে শুধু 5 থাকবে। এখন এখানে আমরা একবার প্লাস নিব, একবার মাইনাস নিব। দেখো প্লাস নিয়ে আমরা x এর মান কি পাই? দেখো প্লাস নিয়ে x এর মান প্লাস দিব মানে এখানে হলো প্লাস 5, আর এই 2 কে পক্ষান্তর হলে প্লাস 2 হয়ে যাবে, তার মানে 7 হয়ে গেল। মাইনাস নিয়ে দেখো, মাইনাস নিয়ে x এর মান কি পাই? দেখো এখানে -5, এখানে কি আছে? -5, মাইনাস নিলে আর 2 কে পক্ষান্তর করলে +2, তাহলে -5 আর +2 কত হয়? -3 না? তাহলে x এর মান কত পাইলাম আমরা? -3 পেয়ে গেলাম। x এর মান -3 পেয়ে গেলাম। x এর মান -3 পেয়ে গেলাম। ওকে, বাকি রইল কার মান? বাকি রইল y এর মান। দেখেন এবং y ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? 0 দেওয়া আছে, y এর মান 0 দেওয়া আছে। এবার y এর জায়গায় y এর মানটা বসাই দেব। y এর মান কি দেওয়া আছে? দেখো y + 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে y এর জায়গায় কি হয়ে গেল? y এর জায়গায় -1 হয়ে গেল। তাহলে দেখো
আসলে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক কি পেলাম? অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখো 7 -1 আর -3 আর -1 স্থানাঙ্ক পাইলাম 7 -1 -1 এটা হলো একটা উপকেন্দ্র, আর একটা উপকেন্দ্র হলো -3 আর -1। এই যে অবশ্যই অধিবৃত্তের উপকেন্দ্র দুইটা হয়, এই জন্য দুইটা উপকেন্দ্র আমরা পাইলাম। তো আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখেন পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা কি বলছে দেখেন। দেখো পরের অঙ্কটা বলে দিয়েছে, এই যে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, তো এটা যেহেতু একটা চলকের উপরে স্কয়ার আছে, তার মানে এটা পরাবৃত্ত। আমরা বুঝতে পারতেছি এটা পরাবৃত্ত। তো বলে দিয়েছে পরাবৃত্তের শীর্ষবিন্দু হতে, মানে এখানে যে পরাবৃত্তটা আছে তার শীর্ষবিন্দু থেকে উদ্দীপকে উল্লেখিত যে অধিবৃত্ত আছে, অধিবৃত্ত আছে মানে তার দুইটা অসীমত রেখা আছে। অসীমত রেখা আমি একটু মনে করে দিচ্ছি তোমাদেরকে। দেখো অসীমত রেখা কোনগুলো একটু মনে করে দিচ্ছি। দেখো এই যে দেখো, আমরা অধিবৃত্ত যখন অঙ্কন করি, দেখো এরকম, এই যে এটা একটা অধিবৃত্ত, এখানে তার একটা নিয়ামক রেখা, এখানে হয় আরেকটা নিয়ামক রেখা, ঠিক আছে। এই যে রেখাটা দেখো, এই যে রেখাটা, এটাকে বলা হয় অসীমত রেখা। তাহলে এটা হলো একটা, আরেকটা রেখা হলো এই বরাবর। দেখো এটা হলো আরেকটা অসীমত রেখা। তাহলে অসীমত রেখা কয়টা হয়? দুইটা হয়। ওকে, তো আপনাকে বলছে যে পরাবৃত্তের শীর্ষবিন্দু হতে উদ্দীপকে অধিবৃত্তের অসীমত রেখার লম্ব দূরত্ব বের করতে হবে। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হলো এই যে পরাবৃত্ত দেওয়া আছে এটা শীর্ষবিন্দু খুঁজে বের করা। তাহলে এটা শীর্ষবিন্দু খুঁজে বের করতে হলে কি করতে হবে? ওইটাকে তার প্রমিত আকার বা আদর্শ আকারে নিয়ে যেতে হবে। আদর্শ আকারে নিয়ে গেলে তার শীর্ষবিন্দু আমরা পেয়ে যাব। শীর্ষবিন্দু পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? এখন উদ্দীপকে উল্লেখিত যে অধিবৃত্ত আছে তার অসীমত রেখার সমীকরণ বের করা। তো সমীকরণ যখন পেয়ে গেলাম, এই বিন্দু থেকে ওটার লম্ব দূরত্ব বের করবো। আর লম্ব দূরত্ব বের করার সূত্র আশা করি আমরা সবাই জানি। কি হবে লম্ব দূরত্ব বের করার সূত্র? নিচে হবে √x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ, উপরে ওই বিন্দু দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ হবে। শেষ। তো দেখেন আমি অঙ্কটা করে দেই। তো এখানে যেহেতু বলে দিয়েছে, দেখো উদ্দীপকে অধিবৃত্তের অসীমত রেখার সমীকরণ, তো আমি খ নাম্বারে দেখো এখানে কিন্তু উদ্দীপকের অধিবৃত্তের প্রমিত আকারটা বের করে নিয়ে আসছি। তো আমরা সরাসরি লিখে দিব। দেখো সরাসরি লিখে দিব ক হতে। ওকে, দেখো এটা কিন্তু আমরা কতে পাইছি, তোমরা লিখে দিব। ঘ নাম্বারটা করছি আমরা, তো লিখে দিব খ হতে। ক হতে উদ্দীপকে অধিবৃত্তির প্রমিত আকার, উদ্দীপকের ক হতে উদ্দীপকের অধিবৃত্তের প্রমিত আকার, অধিবৃত্তের প্রমিত আকার, প্রমিত আকার এটা আমরা লিখে দিব। হ্যাঁ, তাহলে আমাদের কাজটা কিছুটা ছোট হয়ে যাবে। দেখো, তো উদ্দীপকে উল্লেখিত যে অধিবৃত্তটা ছিল তার প্রমিত আকারে, যে এটা আমরা কত বের করছিলাম। তো এখানে এর মান 4, বি এর মান 3, এক্স এর মান x - 2, y এর জায়গায় y + 1 আছে, তাই তো। এখন প্রথমে আমরা যেহেতু এগুলো আমার জানা আছে, তো আমি অসীমত রেখার সমীকরণটা বের করে ফেলি। অতএব অসীমত রেখার সমীকরণ, অসীমত রেখার সমীকরণ, রেখার সমীকরণ। তাহলে অসীমত রেখার সমীকরণ কি? y = +- b/a ইনটু হলো x। ওকে, তাহলে দেখো y এর জায়গায় y এর মানটা বসাইতে হবে। কি আছে? y + 1 = b এর জায়গায় b এর মানটা বসাও। b এর মান কত আছে? 3 আছে। এর মান কত আছে? 4 আছে। আর x এর মান কত আছে? x - 2 আছে। এই যেটা এখন যেটা করতে হবে, এই 4টাকে পক্ষান্তর করে নিয়ে আসো। তাহলে 4y + 4 = +- 3 × x - 2
ওকে, এখন আমরা একবার প্লাস নিব একবার মাইনাস নিব, কারণ অসীমতুর রেখা তো দুইটা হয়, এই জন্য দুইটা পাওয়া যাবে। তো প্লাস নিয়ে কি হয় দেখি আমরা, 4y প্লাস 4 ইজ ইকুয়াল টু, এখানে প্লাস 3 হবে 3x মাইনাস 6। দেখো আমরা এটাকে ওসিতে নিয়ে যাই, তাহলে 3x পক্ষান্ত করলে মাইনাস 4y, মাইনাস 6 আছে পক্ষান্ত করলে প্লাস মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, এটা হয়ে যাবে। এটাকে লিখলাম আমরা 1 নং সমীকরণ। এরপর লিখবো আমরা মাইনাস নিয়ে, মাইনাস নিয়ে কি হয় দেখেন, 4y প্লাস 4 ইজ ইকুয়াল টু, মাইনাস নেবো এখান থেকে, তাহলে মাইনাস 3 দিয়ে গুণ দিলে মাইনাস 3x, মাইনাসে মাইনাসে প্লাস 6 হয়ে যাবে। সবাইকে পক্ষান্তর করে x টি নিয়ে আসি আমরা, তাহলে 3x কে নিয়ে আসলে প্লাস 3x, এখানে প্লাস 4y, এই 6 কে ও সেটা নিয়ে আসবো আমরা, তাহলে মাইনাস 6 প্লাস 4 মানে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে বলবো আমরা 2 নং সমীকরণ। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো অসীমত রেখার সমীকরণটা আমরা বের করে নিয়ে আসছি। এখন আমাদেরকে কি বের করতে হবে দেখো, উদ্দীপকে এখানে যে পরাবৃত্তটা দেওয়া আছে তার শীর্ষবিন্দু বের করতে হবে। তার শীর্ষবিন্দু বের করতে পারলেই আমরা শীর্ষবিন্দু থেকে ওই দুইটা রেখার লম্ব দূরত্ব বের করতে পারবো। তাহলে দেখো এটাকে সাইজ করে নিয়ে আসি আমরা, সাইজ করি, লিখি আমরা যে দেওয়া আছে পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে। পরাবৃত্তের সমীকরণ কি দেওয়া আছে দেখো, 3y স্কয়ার মাইনাস 10x মাইনাস 12y মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে। তো আশা করি পরাবৃত্তের অঙ্কগুলো যখন আমি পড়াইছিলাম তোমাদেরকে বারবার বলেছিলাম, দেখো y এর উপরে স্কয়ার আছে মানে y যেখানে যেখানে আছে এগুলো রাখবো, বাকিগুলোরে এখান থেকে সরিয়ে দেব। তাহলে 3y স্কয়ার মাইনাস 12y, এটাকে পক্ষান্তর করো প্লাস 10x, এটাকে পক্ষান্তর করো 18 হয়ে যাবে। এখান থেকে 3 কমন নাও, তাহলে y স্কয়ার 3 কমন নিলে এটা 4y হয়ে যাবে, আর এটা হলো 10x প্লাস 18। দেখো y দুই জায়গায় আছে, দুই জায়গা থেকে এক জায়গায় নিয়ে আসতে হলে কি করতে হবে, দ্বিপদীর মাধ্যমে প্রকাশ করতে হবে। দ্বিপদী দেখো a স্কয়ার মাইনাস 2a, a মানে y, এটা পাইতে হলে কি লাগে, 2 লাগে। খুব বেশি ইচ্ছে করে না একটা 2 স্কয়ার লিখতে, লিখে ফেলো 2 স্কয়ার, এই যে লিখলাম। এখানে কি আছে দেখো 10x প্লাস 18, এখানে বেশি কি লিখলাম দেখো তো 4, আর এখানে আছে 3, 3 4 12, তাহলে এখানেও 12 যোগ করতে হবে। এখন দেখো এখান থেকে লেখা যায় 3y স্কয়ার, একবারে লিখে ফেলি, এটাকে দ্বিপদীর মাধ্যমে লিখলে y মাইনাস 2 দিয়ে হোল স্কয়ার লেখা যায় ইজ ইকুয়াল টু, এখানে 10x আছে আর এই দুটি যোগ করলে 30 হয়ে যাবে। ওকে, তাহলে দেখো 3 কে 3 জায়গায় রাখো, y মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, x এর সব কমন নিতে হবে, তাহলে x প্লাস 3 হয়ে যাবে। এখন 3 কে পক্ষান্তর করবে, বা এখানে 3 কে পক্ষান্তর করার প্রয়োজনই নাই, আমাদের দরকার হলো শীর্ষবিন্দু। তাহলে দেখো এটার দিকে তাকাইলেই মনে হয় না শীর্ষবিন্দু, এখান থেকে কি পাবো আমরা, শীর্ষবিন্দু মানে কি x, y না, x, y ইজ ইকুয়াল টু 0 0 না, এই যে 0 0। তাহলে x এর মান কত আছে দেখো, x এর মান হলো x প্লাস 3, তাহলে x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস 3। y এর জায়গায় কত আছে দেখো, y মাইনাস 2, তাহলে y মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু কত 2। তাহলে সরাসরি এখান থেকে বলতে পারি আমরা শীর্ষবিন্দু হবে মাইনাস 3 আর প্লাস 2, অতএব শীর্ষবিন্দু হবে, এখান থেকে পাবো x এর মান মাইনাস 3, এখান থেকে পাবো y এর মান প্লাস 2, তাহলে এটাই হলো আমাদের শীর্ষবিন্দু। এখন শীর্ষবিন্দু থেকে এই যে দুইটা রেখা আছে এই দুইটা রেখার লম্ব দূরত্ব বের করতে হবে। তো দেখো আমরা কি করব, আমি একটা করে দেই, একটা আপনারা নিজে নিজে করবেন। তো দেখো এখন লিখবো আমি -3 আর 2 বিন্দু থেকে, বিন্দু হতে বা থেকে 1 নং রেখা, 1 নং, বা তুমি সরাসরি সমীকরণটা লিখতে পারো 3x - 4y - 10 = 0 রেখার লম্ব দূরত্ব।
রেখার লম্ব দূরত্ব। D1 হলে এরপর একটা তোমরা লিখবা D2 হলে, ঠিক আছে? এটা যেহেতু দুইটা দূরত্ব তাহলে D1 D2 লিখবো আমরা। D1 হলে D1 ইজ ইকুয়াল টু কি হবে, নিচে হবে ওই সমীকরণটির x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ, তাহলে 3 স্কয়ার প্লাস y এর সহগ আছে -4 হোল স্কয়ার, উপরে ওই সমীকরণটা ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে, তার মানে x এর জায়গা হবে -3 আর y এর জায়গা হবে 2, তাহলে দেখো 3 ইনটু -3, 4 y এর জায়গায় কত হবে 2 হবে, -10, এই যেটা দেখেন। এখন মডুলাস রাখেন, দেখেন -9 -8 এরপরে আছে -10 আছে, আর নিচে দেখো 3 স্কয়ার মানে 9 -4 হোল স্কয়ার মানে 16, যোগ করলে 25 কে রুট ওভার করলে হয়ে যায় 5। এবার দেখেন উপরে কি আসে, -9 -8 -10, তাহলে কত হলো 27, হ্যাঁ -27, নিচে হলো 5, মডুলাস আছে, মডুলাস ওঠাও তাহলে প্লাস হয়ে যাবে, মডুলাস উঠাইলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এই যে আমরা শীর্ষবিন্দু, এই যে পরাবৃত্তের শীর্ষবিন্দু -3 2 থেকে এই যে 1 নং রেখা অসীমত রেখা এটা লম্ব দূরত্ব পেয়ে গেলাম। এখন বাকি কাজটা তোমরা নিজে নিজে করে ফেলবা। এটা যেভাবে আমি -3 2 বিন্দু থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব বের করছি, একই নিয়মে -3 2 বিন্দু থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব বের করতে হবে। এটার আনসার হবে 3/5, আনসার হবে 3/5। আনসারটা হয়েছে কিনা একটু জানাইবা, আর বুঝছো কিনা অবশ্যই জানাইবা।